আমি একটু বেশ কিছু কথা আছে, আমি কারেক্ট করে দিই, একটু ছোট কারেক্ট করি। আমি কারো ফেভারে কথা বলছি না, জাস্ট রেজা ভাই আপনি যে বললেন বাচ্চু রাজাকারের হওয়ার পর, জাজমেন্ট হওয়ার পর কিন্তু কোনো আন্দোলন হয়নি। সাধারণত পলিটিক্স যারা করে, খারাপ হোক ভালো হোক, নীতিহীন নীতিআলা যেই দলই হোক, তাদের কোনো বিচার কাজ যদি হয়, তাহলে পলিটিক্যালি যখন তাদের একটা অবস্থান থাকে তখন একটা আন্দোলন তারা করেন। তো এই কারণেই তারা হয়তো বলছেন আমরা মানি না, মানবো না। তো আপনার কথার প্রেক্ষিতে বললাম। আমি একটু শাহবাগ নিয়ে বলি, যদি আমি শাহবাগ টপিকটা আজকে অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। আসলে ব্যাপারটা কি, আহ, আওয়ামী লীগের আজকেও পত্রিকা দেখবেন, ছাত্রলীগের অবস্থান দেখবেন আপনি, যে ছাত্রলীগ হাতে মাশাআল্লাহ কি সুন্দর চাকু ছুরি বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা মহড়া করছে। তো ছাত্রলীগের একটা ইমেজ ক্রাইসিস আছে, যুবলীগের একটা ইমেজ ক্রাইসিস আছে। তো হঠাৎ আওয়ামী লীগ একটা গণজাগরণ লীগ যে বানাচ্ছিল, সেটা আমরা বুঝিনি। প্রথমে যখন যুদ্ধাপরাধীর বিচারটা জিনিসটা হলো, ন্যাচারালি প্রত্যেকটা মানুষ ওখানে গিয়ে, অনেক মানুষ ওখানে গিয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এবং আমি তো ওদিন তৃতীয় মাত্রায় বললাম, যদি 5 লক্ষ লোক থাকে, 50 লক্ষ লোক বাইরে ছিল, ঘরে বসে সেটাকে সাপোর্ট করেছে। আমি আই হ্যাভ সিন সাকিব ভাই ভেরি ইমোশনাল অ্যাবাউট ইট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, হতেই পারে, আমরাও সেটা নিয়ে। বাট ওই সময় কিন্তু এই ব্লগারদের আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট ছিল না। ওই সময় কারা এটা দেখেছে সেটা ইম্পর্টেন্ট ছিল না। ওই সময় একটা ইম্পর্টেন্ট ছিল, 6 দফা কিন্তু 2-3 দিন পর দেওয়া হয়েছে স্পিকারকে। ওই সময় কিন্তু দফা একটা ছিল, যে আমরা যুদ্ধ অপরাধের বিচার চাই। এবং তার কারণে বাংলাদেশের সব মানুষ, আমি বললাম আর কি, যে ম্যাক্সিমাম মানুষই তাদের সাথে একমত হলো। কিন্তু তারপর কি আরম্ভ হলো আপনি দেখুন, তারপর আস্তে 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 কিন্তু তারা তাদের কাছ থেকে সরে আসলো। ইভেন যুদ্ধ অপরাধীর বিচার থেকে তারা ইসলামিক ব্যাংক বন্ধ পর্যন্ত চলে গেল, রেটিনা বন্ধ করো। তাহলে বাংলাদেশের ক্রিকেট টিম সাকিব আল হাসান সহ যারা গিয়েছিলেন, তারা কি রেটিনা বন্ধ করতে গিয়েছিলেন? বিভিন্ন স্কুল কলেজের বাচ্চারা যা গিয়েছিলেন, তারা কি আমার দেশের মাহমুদুর রহমানের বিচার করতে গিয়েছিলেন? এবং তারা, এবং আরেকটু কিছু দেখুন, যে কিছু পক্ষপাতী, যেমন আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একজন স্ট্যাটাস দিয়েছিল, এত মানুষ মরে, শেখ হাসিনা কেন মরে না? তাকে নিয়ে কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো। এখানে ব্লগাররা খালেদের, মানে বিরোধী দলীয় নেত্রীকে বলা হয় যে গণহত্যা, ওনাকে হত্যা করে আরম্ভ করতাম, কিন্তু সেই ব্যাপারে চুপচাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্লগের ব্যাপারটা আসলেন, একটা তদন্ত কমিটি হলো না। ওদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কার্টুন না করলে তার জেল হয়ে যায়। তো তারপর আবার আসলো কি, এই যে কথাটা ভাই বললেন যে জামাতের রাজনীতি বাতিল করো, এই কথাটা কিন্তু বড় পারসেপশনে ছিল, যে ধর্মভিত্তিক ইসলামিক দল, একটা পারসেপশন ছিল। আমি রাইট রং বলছি না, করো ডিমান্ড, আচ্ছা এক্স্যাক্টলি। তো যদি ধর্মভিত্তিক রাজনীতিবাদের কথা আসে, তখন ইসলামিক দলগুলি চিন্তা করে ফেললো যে এরা কারা, এরা কোথা থেকে আসছে, এরা আমাদের কেন? তখন অস্তিত্বে যেয়ে দেখলো কোনো না কোনো ব্লগার নাস্তিক ছিলেন, অ্যান্টি ইসলাম ছিলেন, এবং গভর্নমেন্ট তাকে ডিফেন্ড করলেন। এবং সেই ভদ্রলোককে গভর্নমেন্ট দাঁড়িয়ে জাতীয় বীর বলেন। এবং শাহবাগকে কিছু কিছু পলিটিশিয়ান তাদের অবস্থান ঠিক করার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে ফেললেন, বলেন এটা নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যেখানে 30 লক্ষ লোক মারা গিয়েছে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, কত মানুষ রাস্তায় পড়ে গিয়েছে। সেই মুক্তিযুদ্ধের সাথে নাকি শাহবাগের এই আন্দোলন, যেটা পুলিশ দ্বারা পরিবেষ্টিত, গভর্নমেন্টের টাকায় বিরিয়ানি খাওয়া, সেখানে বাথরুম সেট করা, সেখানে যেটা পরবর্তীতে যেটা হলো, সেটা নাকি আন্দোলন হয়ে গেল। আমার কথাটা, সামটাইমস উই গেট টু ইমোশনাল। হ্যাঁ, আমাদের এটা উচিত না, আমি বলি। তার আমি শেষ করি, ইউল হ্যাভ অল ইউর ফ্লোর্স। আমরা এখনো বলছি, আমরা সেটার সাথে, আমি এখনো বলছি, যেদিন থেকে ব্লগারদের আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট হয়ে গেল, সেদিন থেকে তারা পলিটিসাইজ হয়ে গেল। হ্যাঁ, অফকোর্স তারা না, একটু আগে বললেন আমরা যেতে পারি, অফকোর্স যেতে পারেন। কিন্তু যখন এটা, এই যে বেগম জিয়াকে নিয়ে এই ধরনের কথা বলা হলো, বা যেটা শাহরিয়ার একটু আগে বললেন যে 18 দলে যে যে আছে সবাই রাজাকার, দিস ইজ ইনসাল্ট। আমরা রাজাকার না, রাজাকার নই, রাজাকারের দোসর, রাজাকারের সমর্থনকারী। আমরা দোষর না। বিকজ ঠিক যেভাবে আপনারা এরশাদ সাহেবের দুর্নীতির দোষর না, আমরাও সেভাবে দোষর না। যদি আমরা দোষর হই, তাহলে এরশাদ সাহেবের 10 বছর দুর্নীতি দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। দাঁড়ান, আমি আরেকটা কথা বলি। আর এরশাদ সাহেবের রাজনীতির বাই প্রোডাক্ট যে রাজনৈতিক দলগুলি, তারা অবশ্যই আপনার রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছিল এরশাদ সাহেবের রাজনীতির হাত ধরে, আমি আপনার সেটা কি সাথে বলবেন? একমত, আমি 100% আপনার সাথে একমত। গণতন্ত্র তো একটা প্রসেস, যেটার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাব। এটার মানে এই না ওই ট্রমা আমাদের সারা জীবন থাকবে। বাট আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আরেকটা কথা বলতে চাচ্ছি, যেহেতু আপনি এটা বললেন, আমাদের বলতে হবে না। এই যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যে পলিটিশিয়ানরা কম্প্রোমাইজ করছে, আমার তো বলতে হয় নাই। রাশেদ খান মেনন দাঁড়িয়ে বলেছে সাপের মাথায় চুমু খাবেন না। বাদল সাহেব বলেছে মায়ের সতীত্ব নিয়ে রাজনীতি হচ্ছে। এগুলি কি মিন করে? তার মানে কাদের মোল্লার ওয়াজ দিস দ্য বিগ পারসেপশন, ইট ওয়াজ আ পলিটিক্স, যার কারণে এটা হয়েছে। যখন জাগরণ মঞ্চে লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছে, তখন হিসাব উল্টে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে পার্থ ভাইয়ের কাছে।
আপনি একজন ব্যারিস্টার, গণহত্যার ডেফিনেশন আপনার জানা মতে হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল ডেফিনেশন অফ গণহত্যা? আমি উত্তর দিচ্ছি। আপনি মনে করছেন আমি 18 দল করি বলে আমি বলতে পারবো না? আমি একদম একমত রেজা ভাইয়ের সাথে। আমি ওই পাতলা রাজনীতি করি না। একদম আমি একমত রেজা ভাইয়ের সাথে। গণহত্যা অনেক ওয়াইড একটা জায়গা। বাট আমাদের রাজনীতিতে আমরা অনেক সময় অনেক ওয়ার্ড ইউজ করে ফেলি, বাট সেটাকে একদম অন ফেস নেওয়ার কিছু নেই। এটা অনেকটা রেটরিক। এক্স্যাক্টলি। বিরতির আগে যেটা বলছিলেন আপনি, শাহবাগের অন্তরাত্মা কি বলছে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, জনাব আন্দালিব রহমান পার্থ আলোচনার শুরুতেই বলছিলেন যে আমরা এই যে প্রতিবেদন দেখানো হয়েছে অল্প সময়ের মধ্যেই এই গোল টেবিল সেই রকম একটা পক্ষ বিপক্ষের জায়গা নিয়ে নিয়েছে। রাজনীতি কিন্তু শত্রু মিত্র নির্ধারণ ছাড়া এগোবে না। রাজনীতি যখন আপনি নির্ধারণ করতে যাচ্ছেন তখন তার শত্রু এবং মিত্র নির্ধারিত হবে। ফলে পক্ষ বিপক্ষ হওয়া আবশ্যিকভাবে কোনো নেতিবাচক ব্যাপার নয়। ফলে আমরা যখন রাজনীতির প্রশ্ন নিয়ে আসছি, শাহবাগ যে রাজনীতির প্রশ্নটা নিয়ে আসছে যে 1971 সালে যে প্রতিশ্রুতি মানুষ রক্ত দিয়ে তৈরি করেছে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি বাংলাদেশ চলবে, নাকি বাংলাদেশ তার উল্টো স্রোতে অথবা যেভাবে এখন চলছে সেভাবে চলবে? এখন শাহবাগের প্রতিশ্রুতিটা আজকে কিভাবে প্রতিফলিত হচ্ছে? 71 সালের ইতিহাসের মীমাংসা হয়নি। বাংলাদেশে কেন 42 বছর পরে এই আন্দোলন করতে হচ্ছে? 42 বছর ধরে ওই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। কাল শুরু করতে হবে ইতিহাস থেকে, 71 সাল থেকেই। শুরুটা যদি আমরা সেখান থেকে করতে পারি, যদি যুদ্ধাপরাধের বিচার করতে পারি, যদি যারা যুদ্ধের বিরোধিতা করেছে, গণহত্যায় অংশ নিয়েছে, তাদের অবস্থান বাংলাদেশে কি হবে সেটা নির্ধারণ করতে পারি, বাংলাদেশের বাকি প্রশ্নগুলোর মীমাংসা হবে। প্রশ্নগুলো কি? মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে যে অর্থনীতি নির্মিত হবে সেটা একটা উৎপাদনশীল অর্থনীতি। মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি যা হবে সেটা হবে গণতান্ত্রিক। মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশের সমাজ সংস্কৃতি হবে মানবিক, এবং সর্বোপরি বাংলাদেশ একটি সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন দেশ হবে। সেটা হবে কিনা ওই রাজনীতি আগামী দিনের প্রশ্ন। এবং আমার ধারণা তরুণ প্রজন্ম সেটা তুলছেন। সংঘাত সংঘর্ষ থেকে উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে ওই আওয়াজ শোনা, তার ভিত্তিতে রাজনীতিকে গঠিত করা। যে বাংলাদেশের তরুণ প্রজন্মের এই গণজাগরণের মাধ্যমে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সেই জিনিসটা কিন্তু বোঝা গেছে তরুণদের মাধ্যমে। দেশের মানুষ আসলে ঐক্যবদ্ধ। এখানে শাহরিয়ার ভাই একটা কথা সত্যি সত্যি বেদনা হতে হয়েছে, দুঃখ পেয়েছি যে ওনাদের রাজনীতিটা ওই তরুণদের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্লিজ এখানে লেটস মেক ইট ভেরি ক্লিয়ার, এখানে পক্ষ অনেকগুলো হয়ে গেছে আজকে। আওয়ামী লীগ অথবা সরকারি দল, এরশাদ সাহেব সহ মহাজোট, অন্যদিকে বিএনপি এবং 18 দলীয় জোট আলাদা পক্ষ, অন্যদিকে শাহবাগের চেতনা বাংলাদেশের তরুণ প্রজন্ম আরেকটা পক্ষ, আর শাহবাগের মঞ্চ আলাদা পক্ষ। মেক ইট সেপারেট। ইফ ইউ পুট ইট টুগেদার, আপনার রাজনৈতিক কারণে এবং ওনার বক্তব্যে সেটা বোঝা যাচ্ছে, উনি স্পষ্টভাবে যেটা বললেন সেটা বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রজন্ম চেতনা পুরো পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করবে বলে বিশ্বাস করি যদি বাংলাদেশের ভবিষ্যৎ থাকে। উনি বললেন যে শাহবাগ থেকে দুটো জিনিসের পাশাপাশি তৃতীয় আরেকটি জিনিস প্রমাণ পেয়েছে, যে যারা এই যুদ্ধাপরাধীদের দোষের 18 দলীয় জোট কোট আনকোট করে বলেছেন দ্যাট ইজ ওয়ান পক্ষ আর সারা বাংলাদেশ আরেক পক্ষ, চেতনার বাইরে। এইভাবে যদি বাংলাদেশের তরুণ প্রজন্ম শাহবাগে বাংলাদেশকে বিভক্ত করবার জন্য নামে নাই, সেটা আপনাদের রাজনীতি হতে পারে, বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতি। তাহলে ম্যাডাম খালেদা জিয়া যখন বলছেন এখানে ডেস্টিনি আনতে হবে, শেয়ার মার্কেট আনতে হবে, তত্ত্বাবধায়কের বিল আনতে হবে, সেটা পক্ষ করা নয়। আমি আমার অবস্থান অবশ্যই বলবো। শাহরিয়ার ভাই, আমি আপনি অবশ্যই বলবেন। আমি বেগম খালেদা জিয়ার বক্তব্য ডিফেন্ড করতে এখানে আসি নাই, সেটার দায়িত্ব অ্যানি ভাইয়ের আছে, তাদের আছে, তারা করবেন। হ্যাঁ, বাট আমার বক্তব্য সেটা না। বেগম খালেদা জিয়া কি বলেছেন, তার বক্তব্যের মধ্যে কি ভুল হচ্ছে সেটা আপনার ধরা একটা এক জিনিস, আর তরুণ প্রজন্মের ঘাড়ে বন্দুক রেখে আপনি আপনার রাজনীতির গুলি চালাবেন। যে শাহবাগের তরুণ প্রজন্ম বাংলাদেশকে দুইটা ভাগে ভাগ করে দিছে, একদিকে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার আর বাকি সব রাজাকার, দ্যাট ইজ নট কারেক্ট। প্লিজ, ওই কাদের সিদ্দিকীও বঙ্গ রাজাকার, ইট ইজ নট কারেক্ট। আপনারা দয়া করে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাঁধে বন্দুক রেখার গুলি চালায়েন না। রাজনীতির জায়গায় তরুণ প্রজন্ম কোনো রাজনীতি নিয়ে শাহবাগের মঞ্চে নামে নাই। তরুণ প্রজন্ম বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে, তাদের আবেগ নিয়ে, তাদের উচ্ছ্বাস নিয়ে তারা সেখানে নেমেছিল, আপনার রাজনীতি করবার জন্য নয়। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকে শাহরিয়ার ভাই আপনি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন বয়সে। আমরা আসলে 40-এর পরে গেলে তো আসলে আর তরুণ বলা যায় না, আমার চুলটুল পাকা, ওনার চুল একটু কম পাকা, তারা না পাও তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। রেজাউল ভাই যেটা বলেছেন আমি সেই জায়গায় দিয়ে আমার বক্তব্য শেষ করব। সাকিব ভাই কিন্তু স্পষ্টভাবে কিছু কথা বলেছেন। আমি বলেছিলাম বিরতির সময় যে ওনার কথা
স্পষ্ট আসলে শোনার চেষ্টা করা উচিত। কারণ এখানে একটা জিনিস যদি করে ফেলেন, শাহবাগে গেছো, যাও নাই, তুমি রাজাকার। আরেক পক্ষ বলবে শাহবাগে গেছো, ভাই আই এম সরি can I মাহি, finish? এটা কেউই বলে নাই। Can I finish? ওই যে পতাকা উত্তোলন মাননীয় মন্ত্রীর না, কথা না, বলা হয়েছে, দুইটাই কেউ এটা বলে নাই। বাধ্যবাধকতা রয়েছে। আমি বলি নাই, আপনি বলছেন বলি নাই। কিছু কিছু মানুষ বলে, আবার বলে শাহবাগে গেছো, যদি যাও তাহলে তুমি নাস্তিক, আর না গেলে তুমি রাজাকার। আমরা মধ্যপন্থী কর্নার মানুষ যারা আছি, এটা কিন্তু ঠিক না, দুইটাই রং। পারসেপশন বোথ ইজ কারেক্ট। শাহবাগে গেলে, আমি শাহবাগের মঞ্চে গেছি রাত 3টা বন্ধ অবস্থা, আপনার সাথে আমার একদিন না দুই দিন দেখা হয়েছে। আমি এর মানে এই না যে আমি শাহবাগের চেতনার সাথে আছি, বা শাহবাগের মঞ্চ থেকে যেই ঘোষণায় আসবে তার সাথে আমার মত পার্থক্য থাকতেই পারে। কারণ সেখানে একটা এসেছে নির্দলীয় রাজনীতির লোকরা, আর সেই মঞ্চে নেতৃত্ব দিচ্ছে শুধুমাত্র 14 দলের ছাত্র সংগঠনের নেতারা। সাকিব ভাই তো আপনি আছেন মঞ্চে, আপনি তো মঞ্চের কমিটিতে নাই, আপনি তো সারা রাত ওখানে পার করছেন, আমিও পার করছি ভাই, সেটা নাই। অতএব মঞ্চ, এই জন্য বলছি মঞ্চ ইজ রাজনৈতিক। অফকোর্স প্রত্যেকটি 14 দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সেই মঞ্চে বক্তব্য রাখে, তাদের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়, তাদের মাধ্যমে কর্মসূচি ঘোষিত হয়। হ্যাঁ, Well, হয়তো 14 দলের বাইরে একজন দুজন থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আমিও কিন্তু সেখানে গিয়েছি, আমি দেখেছি সেখানে ডক্টর কামাল হোসেনও গিয়েছে, সেখানে বদরুদ্দোজা চৌধুরী গিয়েছে, সেখানে ইসলামী ছাত্র সেনা গিয়েছে। তারা আওয়ামী লীগের জন্য যায় নাই। আমরা মনের থেকে বিশ্বাস করেছি বাংলাদেশের তরুণ প্রজন্ম বিএনপি আওয়ামী লীগ চিন্তা করে সেখানে যায় নাই। ওখানে অনেক মানুষ দেখেছি যারা শহীদ জিয়ার ভক্ত, এখনো যায়। হ্যাঁ, না এখন যায় না, যে ডিফারেন্ট থিং। আমি প্রথম দিকের কথা বলছি। অতএব শাহবাগের চেতনার সাথে আপনার রাজনীতিকে দয়া করে সম্পৃক্ত করে বাংলাদেশের তরুণ প্রজন্মের 2013 সালের এই চেতনাটাকে নস্যাৎ করবার চেষ্টা করবেন না। আমি এটার উত্তর দিব, আমি যদি সময় নাম্বার দেওয়া হয়। 2, আপনি স্পষ্টভাবে বলেছেন, আমি আপনার সাথে 100% একমত। জামাতে ইসলামী তাণ্ডবের রাজনীতি চালাচ্ছে, কোনো সন্দেহ নাই। আমি রেজাউল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। জামাতে ইসলামী এই আইন মানি না, আদালতই ভাঙতে হবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি গোজ এগেইনস্ট দ্য স্টেট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আপনি বলেছেন প্রকৌশলীর মৃত্যু, তারা কি জানতো যে এরা জামাতে ইসলামের লোক ছিল, তাকে যখন ধাক্কা দিয়ে হত্যা করা হলো? এরা কারা? এরা দুষ্কৃতিকারী, কারেক্ট। বা তরুণ প্রজন্ম বলে ওই বিশ্বজিৎকে যারা হত্যা করেছে ওরাও দুষ্কৃতিকারী। তরুণ প্রজন্ম মনে করে আজকের বাংলাদেশ প্রতিদিনে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেই সমস্ত ছাত্ররা হাতে চাপাতে নিয়ে দাঁড়িয়েছে তারাও দুষ্কৃতিকারী। তরুণ প্রজন্ম এই দুষ্কৃতির রাজনীতি থেকে মুক্তি চায়। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সবার কাছ থেকে মুক্তি। আমি ছাত্রদলের কথা বলছি, আমি অ্যানিমেকে বলছি। ধন্যবাদ মাহি ভাই, আমাদের থার্ড রাউন্ডের দিকে যেতে হবে। আমি রেজাউল ভাই একটা কথা জি, আমার মনে হয় ওই লোহার সোনার পাথর বাটি বলে কিন্তু কিছু নেই, হয় সোনার বাটি নাইলে পাথর বাটি। আমি এইটা মানবো ওইটা মানবো না, হবে না। ইউর কারেক্ট যে আইনের গতিতে চলতে হবে। আপনি রায় মানেন না, আপনি সুপ্রিম কোর্টে যান, আপনি অ্যাপিলেট ডিভিশনে যান, রাস্তাঘাটে আগুন জ্বালাবেন কেন? দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আইনসম্মত পন্থায় যেতে হবে। আইনের বিরোধী, আইনের বাইরে যারা যাবে তারাই দুষ্কৃতিকারী। যদি আইন বহির্ভূত ভাবে হত্যাকাণ্ড চালানো হয়, শারিয়ার ভাইয়ের মতো একজন তরুণ এমপি অথবা তারানা আপা, আমাদের কাছ থেকে মানুষ কিন্তু প্রত্যাশা করে উই হ্যাভ টু কল হোয়াইট স্পেড ইজ স্পেড। আমি বলি, আমি বিএনপিকে সবসময় সমালোচনা করি, আপনাকে বলতে হবে যুদ্ধাপরাধীর বিচার চাই, ফুল স্টপ। আপনারা বলেন যুদ্ধাপরাধীর বিচার চাই, কিন্তু তবে হবে না। আপনাকেও বলতে হবে হত্যাকাণ্ড সমর্থন করি না, ফুল স্টপ, তবে কিন্তু নাই। বলতে আসেন না তার হাতে ঝাড়ু ছিল, তার হাতে লাঠি ছিল, তাকে গুলি করা। ধন্যবাদ মাহি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই হত্যাকাণ্ড সমর্থন করেন? তারা না পা আপনার কাছে জানতে চাই। শাহবাগ তৃতীয় একটি কাজ করেছেন যেটি শাহবাগ বলছেন না, সেটি হলো শাহবাগ আজকে সকলের মুখোশ উন্মোচন করে দিয়েছে। সত্যিকার অর্থে কারা যুদ্ধাপরাধীদের বিচার চায়, সত্যিকার অর্থে কারা মানবতা বিরোধীদের, মুক্তিযুদ্ধের সময়কার অপকর্মের বিচার চায়, কারা পক্ষে রয়েছেন কারা বিপক্ষে রয়েছেন, শাহবাগ এটা সকলকে বিভক্ত করে দিয়েছে। এই বিভক্তিটা কোনো খারাপ সেন্সে নয়। আমাদের দেশে স্বাধীনতার 42 বছরের পরে হলেও আজকে এই সীমারেখাটি পরিষ্কার হয়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবে 18 দলীয় জোট এটার বিপক্ষে রয়েছেন। তারা তার অবস্থান থেকে বিভিন্ন সময় পরিষ্কার করেছেন। 5 তারিখে শাহবাগ প্রতিষ্ঠিত হয়েছে, 11 তারিখে ম্যাডাম খালেদা জিয়া না পেরে একটি বক্তব্য দিয়েছেন। ইনসাইডাররা বলেন যে 11 তারিখের সেই বক্তব্য বিবৃতিটাও অনেক কঠিন ছিল তার জন্য দেওয়া, কারণ তারই দলের একাধিক ব্যক্তি যুদ্ধাপরাধী বিচারাধীন রয়েছেন। কিন্তু তারও পরবর্তীতে সিঙ্গাপুর থেকে ফিরে এসে এবং আজকেও বা এ পর্যন্ত জামাতের হরতালে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, সেটা থেকে একদম পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি এবং 18 দলীয় জোটে যত রাজনৈতিক দল রয়েছে সকল রাজনৈতিক দল জামাতের পক্ষে নেমেছেন। এবং এখন যে কথাটি হচ্ছে, আমি যেটা বলতে চাই যে অতীতে আন্দোলন হয়েছে, বর্তমানে হচ্ছে, কিন্তু এই অতীতের আন্দোলন আর এগুলির মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। 59টি ট্রেনে
59টি রেলের উপরে নাশকতা হয়েছে এ পর্যন্ত 59টি, এবং কয়টি রেল বগি পড়েছে কি হবে গোটা জাতি দেখেছে। এটাই হলো মুক্ত মিডিয়ার, এই বর্তমান মহাজোট সরকার আমলে মুক্ত মিডিয়ার বদৌলতে। যেরকম মানে সরকার দলীয় নেতাকর্মীদেরও অনেক অপকর্ম আপনার টেলিভিশনের মধ্যে দেখেছেন। তো সেই জায়গা থেকে এই যে আন্দোলনটি এখন হচ্ছে, আমরা কয়েকদিন আগে পেপারে ছবি দেখুন, ডেইলি স্টারে খুব সুন্দর, গত পরশুদিন শিশুদের হাতে লাঠি দেওয়া হয়েছে। এটা কোন রাজনীতির অংশ? মহিলাদের হাতে ঝাড়ু দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু তার পেছনে শিবিরের জামাতের ক্যাডার বাহিনী সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। তখন ওই মহিলাদের পেছন থেকে যখন আক্রমণ করা হচ্ছে পুলিশদের প্রতি, পুলিশ কি বসে থাকবে? এই তারানাবাজি কথাটি বললেন, এই পুলিশ কি বসে বসে মার খাবে? প্রচুর সমালোচনা করা হয়েছে পুলিশকে, আমরা ভেবেছি নির্লিপ্ত, তারা প্রয়োজনীয় অ্যাকশনে যাচ্ছেন না, কিন্তু সেই জায়গার যে চরম মূল্য দিতে হয়েছে, এবং বাংলাদেশের জনগণের জানমাল রক্ষার্থেই এই যে 67টি প্রাণ ঝরে গেল, এর মধ্যে ধরে নিলাম 40টি বা 43টি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং কোয়াইট রাইটলি বলেছেন তারা দুর্বৃত্ত। আই কমপ্লিটলি সাপোর্ট দিস। কারণ হচ্ছে যে তারা ওই যে অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলেন, এটা যদি তারা কন্টিনিউ করতেন, মাঝখানে যদি পুলিশ এসে না দাঁড়াতো, আজকে মৃতের সংখ্যা হয়তো 1000 ছাড়িয়ে যেত, এবং নিরীহ মানুষকে কেউ মারা হয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আপনার বক্তব্যের জন্য বলি, ওই যে 43 জনের কথা দুষ্কৃতকারী বলেছেন, জি। সেখানে 12 বছরের শিশু আছে, 10 বছরের শিশু আছে, জি, না 6 10 জন বছরের মহিলা আছে, আচ্ছা ঠিক আছে, 6 জন মহিলা আই টেক আছে। দ্যাট, আই টেক দ্যাট, আমি কিন্তু একে শুরুতেই যদি বলেছি, দুষ্কৃতকারী বলছেন আপনি। আমি আপনি বক্তব্যটা শেষ করুন। না কি করে, না তাদেরকে প্রভোক করা হয়েছে, তাদের গার্জিয়ানরা তাদেরকে, প্লিজ ডিজার্ভ করবেন না, তাদেরকে লাঠি হাতে নিয়ে পেছনে সশস্ত্র অবস্থান নেওয়া হয়েছে। এমনও করা হয়েছে, বাংলাদেশের কোনো রাজনীতির বিরোধী দলীয় রাজনীতির ইতিহাসে নেই, চাঁপাইনবাবগঞ্জে পর্যটন কর্পোরেশনের একজন নির্বাহী প্রকৌশলী, যিনি বেঁচে থাকলে আজকে থেকে 10 বছর পরে কোন একটি সংস্থার প্রধান নির্বাহী হতে পারতেন, প্রধান প্রকৌশলী হতে পারতেন, তাকে 3 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। কি অপরাধে? এটার সাথে কোনো সম্পর্ক নেই। তিনি একটি মোটেল নির্মাণ করছিলেন, জামাত শিবিরের শিবগঞ্জের ক্যাডারেরা তাকে 1 বছর থেকে হুমকি দিচ্ছে, যেখানে মোটেল তৈরি করা হলে এখানে বেলাল্লাপনা হবে, আপনি মোটেল নির্মাণ কাজ বন্ধ করেন। তাকে এর মাঝখানে এই ডামাডোলের মধ্যে 3 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে দেওয়া হয়েছে। সে ভদ্রলোক মোবাইলে স্ত্রীর সাথে কথা বলছিলেন যে আমাকে দুষ্কৃতিকারীরা ঘিরে ফেলেছে, জামাত কি বলে শিবিরের কর্মীরা ঘিরে ফেলেছে, আমি মারা যাচ্ছি হয়তো। এইরকম কর্মকাণ্ড যারা করছে, তাদের পাশে এখনো থেকে যারা রাজনীতি করছেন, শাহবাগ ওই তৃতীয় কাজটি করেছে, যেটাকে উচ্চারণ এখনো পর্যন্ত করেনি। আমি আর সাহেব, আবার পরের রাউন্ডে আসবো। আচ্ছা, ধন্যবাদ। আবার আমরা